অসুখী একজন কবিতা, প্রশ্ন ও উত্তর। তোমাদের 2027 মাধ্যমিক যারা দিতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, দেখে নাও ভিডিওটা সম্পূর্ণ, দেখো না টেনে। চলো বহু নির্বাচনী 1 নম্বর প্রশ্নের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক। 1 নম্বর, অসুখী একজন কবিতায় যে বাদ্যযন্ত্রটির উল্লেখ আছে তা হলো জলতরঙ্গ। 2 নম্বর কোশ্চেন, কথক বিদায় নেওয়ার পর কয়টি সপ্তাহ বছর কাটার কথা বলা হয়েছে? 1টা। 3 নম্বর, সে জানতো না, সে কি জানতো না? কথক আর কখনো ফিরে আসবে না। 4 নম্বর, বৃষ্টি ধুয়ে দিয়েছিল পায়ের দাগ। 5, অপেক্ষারতা মেয়েটির মাথার উপর বছরগুলো নেমে এসেছিল পরপর পাথরের মতো। উত্তরগুলো ভালোভাবে দেখে নেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য। 6, শান্ত হলুদ দেবতারা ধ্যানে ডুবেছিল 1000 বছর। 7, মিষ্টি বাড়িটির কোথায় ঝুলন্ত বিছানাটি ছিল? বারান্দায়। 8, কথক বিদায় নেওয়ার সময় অপেক্ষারত মেয়েটি দাঁড়িয়েছিল দরজায়। 9 নম্বর, অসুখী একজন কবিতায় দেবতাদের বিশ্লেষণ দেওয়া হয়েছে শান্ত হলুদ। 10 নম্বর, তারপর যুদ্ধ এসেছিল। উত্তর, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। 11 নম্বর, অসুখী একজন কবিতায় মৃত্যু হয়নি। উত্তর, মেয়েটির। 12 নম্বর, অসুখী একজন কবিতায় যে কালো দাগটির কথা বলা হয়েছে তা হলো রক্তের। 13 নম্বর, অসুখী একজন কবিতায় উল্লেখিত বীভৎস মাথাগুলি ছিল মৃত পাথরের মূর্তির মতো। 14 নম্বর, একটা সপ্তাহ আর ড্যাশ কেটে গেল একটা বছর। 15 নম্বর, যেখানে ছিল শহর সেখানে সরিয়ে রইল কাঠকয়লা। 16 নম্বর, পাবলো নেরুদা ছিলেন চিলিয়ান কবি ও রাজনীতিবিদ। 17 নম্বর, পরপর পাথরের মতো নেমে এলো বছরগুলো। 18 নম্বর, অপেক্ষায় দাঁড় করিয়ে রাখলেন দরজায়। 19 নম্বর, অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায় কথক দাঁড় করিয়ে রেখেছিলেন। উত্তর, মেয়েটিকে। 20, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে। কারা উল্টে পড়েছিল? শান্ত হলুদ দেবতারা। 21 নম্বর, ঘাস জন্মালো কোথায়? উত্তর, রাস্তায়। এই তোমাদের শর্ট কোশ্চেন MCQ ছিল। এইবার দেখে নাও অতি সংক্ষিপ্ত 1 নম্বর প্রশ্নগুলি। চলো 1 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? উত্তর, চিলির কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় আমি বলতে কবিতার কথক বা কবি স্বয়ং নিজেকেই বুঝিয়েছেন। 2 নম্বর, শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা কেন খুন হয়েছিল? উত্তর, ভয়ঙ্কর যুদ্ধের তাণ্ডবে সমগ্র সমতলে আগুন ধরে যায় আর তাতেই খুন হয় শিশু আর বাড়িরা। 3 নম্বর, সমস্ত সমতলে ধরে গেল আগুন, কেন এমন হলো? অসুখী একজন কবিতায় যুদ্ধের আগ্নেয় পাহাড়ের মতো আগমনে সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল, যার ফলে সাধারণ মানুষ, শহর ও জনপদ সব জ্বলে পুড়ে ছারখার হয়েছিল। 4 নম্বর, দেখে নাও কথকের অপেক্ষায় কে কোথায় দাঁড়িয়েছিল? উত্তর, চিলির কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় তার প্রিয়জনটি গভীর প্রত্যাশা নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল। 5 নম্বর, অসুখী একজন কবিতায় কে ফিরে আসার কথা জানতো না? উত্তর,
পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের প্রিয়তমা সেই নারীটি জানতো না যে তার প্রিয় মানুষ অর্থাৎ কথক আর কখনো ফিরে আসবে না। 6 নম্বর, সেখানে ছড়িয়ে রইল কোথায় কি ছড়িয়েছিল? উত্তর, ধ্বংসপ্রাপ্য শহর ছড়িয়ে ছিল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা আর রক্তের নিকোষ কালো দাগ। 7 নম্বর, অসুখী একজন কবিতায় যুদ্ধ শেষে মেয়েটি কি করছিল? যুদ্ধ শেষে, উত্তর দেখে নাও, যুদ্ধ শেষে মৃত্যুহীনা মেয়েটি কথকের অপেক্ষায় পথ চেয়েছিল। 8 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না। কেন তারা স্বপ্ন দেখতে পারেনি? উত্তর, যুদ্ধের দাপটে দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাই তারা আর স্বপ্ন দেখতে পারেনি। 9 নম্বর, সব চূর্ণ হয়ে গেল। কি কি চূর্ণ হয়েছিল? জ্বলে গেল আগুনে। আগুনে কি কি জ্বলেছিল? উত্তর দেখে নাও। অসুখী একজন কবিতায় যুদ্ধের তাণ্ডবে কথকের স্মৃতি বিজড়িত মিষ্টি, বাড়ি, চিমনি, গোলাপি গাছ, জলতরঙ্গ সব কিছু যুদ্ধের দাপটে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল। 10 নম্বর, সব চূর্ণ হয়ে গেল। কি কারণে সব চূর্ণ হয়ে গেল? উত্তর, অসুখী একজন কবিতায় সাম্রাজ্যবাদী আগ্রাসনের ফলে আসা রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধের তাণ্ডবে এবং তার সর্বগ্রাসী অগ্নিকাণ্ডের কারণে কবির স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িসহ সব কিছু চূর্ণ হয়ে গিয়েছিল। 11 নম্বর, তার আগে বলে রাখি, এই যে তোমরা নোটটা দেখছো বা পড়ছো, এই নোটটা যদি তোমরা পিডিএফ আকারে নিতে চাও তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক আছে। গ্রুপে কি বিষয়ের সাজেশান বা নোট চাও সেটা আমাকে বলবে, কোন অধ্যায় থেকে টেক্সট করবে, আমি সেটা দিয়ে দেবো কপি পেস্ট করে, ঠিক আছে? চলো 11 নম্বর, রক্তের একটা কালো দাগ। কালো দাগ কিসের প্রতীক? উত্তর, সর্বগ্রাসী যুদ্ধের ভয়াবহতার স্মৃতিচিহ্ন ও রক্তের এই কালো দাগ। তার আগে তোমরা সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওর জন্য। 12, অসুখী একজন কবিতায় যুদ্ধকে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, অসুখী একজন কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করা হয়েছে। 13, নেমে এলো তার মাথার ওপর। কার মাথার ওপর কি নেমে এসেছিল? উত্তর, পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় কথকের অপেক্ষায় বসে থাকা মেয়েটির মাথার ওপর একটার পর একটা পাথরের মতো কঠিন বছরগুলো নেমে আসার কথা বলা হয়েছে। 14 নম্বর, তারপর যুদ্ধ এলো কোন কবিতার লাইন? যুদ্ধ এলো এর অর্থ কী? উত্তর, তারপর যুদ্ধ এলো এই পংক্তিটি চিলির প্রখ্যাত কবি পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতার একটি লাইন। উদ্ধৃত অংশে যুদ্ধ এলো বলতে বোঝানো হয়েছে কথকের অনুপস্থিতিতে তার দেশে এক ভয়াবহ যুদ্ধের সূচনা হলো, যার আগুনে সাধারণ মানুষ, শহর ও জনপদ সব জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। 15 নম্বর, তারপর যুদ্ধ এলো এই যুদ্ধের প্রকৃতি কেমন ছিল? কিভাবে যুদ্ধ এলো? উত্তর, অসুখী একজন কবিতায় বর্ণিত যুদ্ধের প্রকৃতি ছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো। তোমাদের সুবিধার্থে আমি একটু তাড়াতাড়ি পড়ছি যাতে ভিডিওটা শর্ট আকারে হয়, ঠিক আছে? চলো 16 নম্বর, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ আসার ফল কি হয়েছিল? উত্তর, অসুখী একজন কবিতায় যুদ্ধ আসার ফলে শিশু ও ঘর বাড়ি ধ্বংস হলো, সমস্ত সমতলে আগুন ধরে গেল এবং মন্দির
দেবতা সহ কবির স্মৃতি বিজড়িত মিষ্টি বাড়িটিও চূর্ণ হয়ে গেল। 17 নম্বর, অশোকী একজন কবিতায় বাংলায় কে তর্জমা করেছেন? কবিতার অনুবাদক কে? উত্তর দেখে নাও। অশোকী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য, অর্থাৎ অশোকী একজন। কবিতাটি অনুবাদক হলেন প্রখ্যাত সাহিত্যিক নবারুণ ভট্টাচার্য। 18 নম্বর, সে জানতো না, সে কি জানতো না? অপেক্ষারতা মেয়েটি জানতো না যে তার প্রিয়জন আর কখনো ফিরে আসবে না। 19 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম, কথক কাকে ছেড়ে দিলেন? উত্তর, কথক তার প্রিয়তমাকে ছেড়ে দিলেন। 20 নম্বর, অশোকী একজন কবিতায় কথকের স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল? উত্তর, অশোকী একজন কবিতায় স্বপ্ন বিজড়িত কথকের বাড়িটি ছিল ভারী মিষ্টি। সেই বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কথক ঘুমোতেন। গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গও ছিল সেই বাড়িটিতে। 21 নম্বর, যেখানে ছিল শহর সেখানে যুদ্ধের পর কী অবস্থা হয়েছিল? উত্তর, যেখানে একদা প্রাণাঞ্চল শহর ছিল, যুদ্ধের পর সেখানে প্রাণহীন শ্মশানের মতো কাঠকয়লা ছড়িয়েছিল। 22 নম্বর, সেই মেয়েটির মৃত্যু হলো না, সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে? উত্তর, প্রিয়জন বিদায় নেওয়ার পর প্রতীক্ষার দীর্ঘ প্রহর গণে যে মেয়েটি অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল, এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে। 23 নম্বর, সেই মেয়েটির মৃত্যু হলো না, কোন মেয়েটির মৃত্যু হলো না? উত্তর, অশোকী একজন কবিতায় মেয়েটি শুধুমাত্র একজন নারী নয়, বরং শাশ্বত প্রেম ও মানবতার প্রতীক। আর প্রেম হলো চিরন্তন, যা কোনো ধ্বংস বা বিনাশের দ্বারা শেষ হয় না, তাই তার মৃত্যু হলো না। 24 নম্বর দেখে নাও। অশোকী একজন কবিতায় কথক অপেক্ষারতাকে ছেড়ে কোথায় চলে গেলেন? উত্তর, প্রখ্যাত কবি পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় কথক অপেক্ষারতা মেয়েটিকে ছেড়ে দূর থেকে দূরে কোনো এক অনিশ্চিত গন্তব্যে চলে গেলেন। 25 নম্বর, অশোকী একজন কবিতায় কবির পায়ের দাগ কিসে ধুয়ে গিয়েছিল? উত্তর, পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় কবির পায়ের দাগ বৃষ্টির জলে ধুয়ে গিয়েছিল আর সেখানে সবুজ ঘাসে ভরে গিয়েছিল। 26 নম্বর, অশোকী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় কি জন্মানোর কথা বলেছেন? উত্তর, অশোকী একজন কবিতায় কবি পরিত্যক্ত রাস্তায় ঘাস জন্মানোর কথা বলেছেন। পঙ্ক্তির মাধ্যমে সময়ের নিষ্ঠুর প্রবাহ ও বিস্তৃতিকে বোঝানো হয়েছে। 27 নম্বর, অশোকী একজন কবিতায় কবি পাথরের মতো বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর, পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতায় পাথরের মতো বলতে কবি এখানে কথকের জন্য তার প্রেমিকার অন্তহীন সময়ের অপেক্ষা আর দুঃসহ বেদনাকে বুঝিয়েছেন, যা ছিল অত্যন্ত কঠিন, ভারবাহী এবং নিষ্ঠুর। 28 নম্বর, অশোকী একজন কবিতায় যুদ্ধের ছবিটি কীভাবে ফুটে উঠেছে? উত্তর দেখে নাও। অশোকী একজন কবিতায় যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো ভয়ঙ্কর রূপে দেখানো হয়েছে, যা ধ্বংস আর মৃত্যুর বার্তা নিয়ে আসে। 29 নম্বর, অশোকী একজন কবিতায় উল্লিখিত যুদ্ধে অপেক্ষারত মেয়েটি কি হলো? উত্তর, অশোকী একজন কবিতায় ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে সব কিছু ধ্বংস হয়ে গেলেও ভালোবাসার প্রতি সেই অপেক্ষারতা মেয়েটির মৃত্যু হলো না। 30 নম্বর,
অশোকী একজন কবিতায় কবি দেবতাদের চেহারার কি বর্ণনা দিয়েছেন? উত্তর, অশোকী একজন কবিতায় কবি দেবতাদের শান্ত হলুদ বর্ণে বলে বর্ণনা করেছেন। এখানে শান্ত হলুদ বলতে দেবতাদের হাজার বছরের ধ্যানমগ্ন নিষ্ক্রিয়তা এবং চিহ্নতাকে বোঝানো হয়েছে, যা ভয়াবহ যুদ্ধের মুখে মানুষকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। 31 নম্বর, অশোকী একজন কবিতায় দেবতারা হাজার বছর ধরে কি করছিল বলে উল্লেখ পাওয়া যায়? উত্তর দেখে নাও। অশোকী একজন কবিতায় দেবতারা হাজার হাজার বছর ধরে গভীর ধ্যানে ডুবেছিল বলে কবি উল্লেখ করেছেন। এখানে দেবতাদের ধ্যানে ডুবে থাকা বলতে তাদের নির্বিকার নিষ্ক্রিয় রূপটিকেই বোঝানো হয়েছে। 32 নম্বর দেখে নাও। অশোকী একজন কবিতায় দেবতারা কোথা থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল? উত্তর, অশোকী একজন কবিতায় শান্ত হলুদ দেবতারা যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। 33 নম্বর দেখে নাও। তারা স্বপ্ন দেখতে পারল না, তারা বলতে কাদের কথা বলা হয়েছে? পাবলো নেরুদা রচিত অশোকী একজন কবিতা থেকে গৃহীত তারা স্বপ্ন দেখতে পারল না পঙ্ক্তিতে তারা বলতে শান্ত হলুদ সেই প্রাচীন দেবতাদের কথা বলা হয়েছে, যারা যুদ্ধের তাণ্ডবে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। 34 নম্বর, অশোকী একজন কবিতায় যুদ্ধে কবির বাড়ির অবস্থা কি হয়েছিল? উত্তর দেখে নাও। অশোকী একজন কবিতায় যুদ্ধের রক্তক্ষয়ী ধ্বংস লীলার কবলে পড়ে কবির সেই মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ এবং প্রাচীন জলতরঙ্গ সবই ভেঙে গুঁড়িয়ে আগুনে পড়ে ছারখার হয়ে গিয়েছিল। 35 নম্বর, অশোকী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল? উত্তর দেখে নাও। অশোকী একজন কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি, বিভৎস মাথা এবং রক্তের একটা কালো দাগ ছড়িয়ে রইল। 36 নম্বর দেখে নাও। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটি ব্যবহারের কারণ কি? অশোকী একজন কবিতায় আর শব্দটি ব্যবহারের মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে যুদ্ধে শিশু, ঘরবাড়ি ও দেবতারা ধ্বংস হয়ে গেলেও একজন নারীর অটুট ভালোবাসা ও অন্তহীন অপেক্ষা কোনোভাবেই বিনাশ হয়নি। 37 নম্বর, রক্তের একটা কালো দাগ, কোথায় রক্তের কালো দাগ দেখা গিয়েছিল? উত্তর দেখে নাও। অশোকী একজন কবিতায় যুদ্ধের ভয়াবহ ধ্বংসলীলার শেষে শহরের ধ্বংসস্তূপের মধ্যে রক্তের একটা কালো দাগ দেখা গিয়েছিল। 38 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে কি বোঝো? উত্তর, অশোকী একজন কবিতায় পায়ের দাগ ধুয়ে দেওয়া বলতে বোঝানো হয়েছে দীর্ঘ সময়ে ব্যবধানে এবং প্রকৃতির নিয়মে কবির ফেলে আসা পথের স্মৃতি বা তার অস্তিত্বের চিহ্নটুকু বিলীন হয়ে গেছে। 39, হেঁটে গেল গির্জার এক নান, নান কাদের বলা হয়? উত্তর, গির্জায় বসবাসকারী খ্রিস্টান সন্ন্যাসিনীদের নান বলা হয়, যারা জাগতিক সুখ ত্যাগ করে কোনো গির্জার সঙ্গে যুক্ত থেকে ধর্মীয় জীবন যাপন করে। তা পড়ার মাঝখানে একটা কথা বলে রাখি, তোমরা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব যদি না করো তাহলে আমি কিভাবে কি করব বুঝতে পারছো। তোমাদের একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য তৈরি করবে। তাই তোমরা একটা সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা।
পরবর্তী ভিডিওর জন্য। তারপরে দেখি সংক্ষিপ্ত 3 নম্বরের প্রশ্নোত্তরগুলি দেখে নেওয়া যাক। 1 নম্বর, সেই মেয়েটির মৃত্যু হলো না। কোন মেয়েটির কথা বলা হয়েছে? কেন তার মৃত্যু হলো না? অথবা দিয়ে সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটি কে? তার অপেক্ষার কারণ কি? উত্তর দেখে নাও। উৎস: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত নবারুণ ভট্টাচার্য অনুদিত অশোকে একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। প্রিয়জন: বিদায় নেওয়ার পর যে মেয়েটি দীর্ঘদিন প্রতীক্ষার প্রহর গুণে অশেষ ধৈর্যের পরিচয় দিয়েছিল, এখানে সেই মেয়েটির কথা বলা হয়েছে। প্রিয়জন বিদায় নেওয়ার পর মেয়েটি জানতো না এই যাওয়ায় কতকে শেষ যাওয়া। এরপর যুদ্ধ আসে। যুদ্ধের সর্বগ্রাসী অগ্নিশিখা জাগতিক সব কিছুকে ধ্বংস করলেও মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে স্পর্শ করতে পারে না। তাই সর্বহারার মহাশ্মশানে দাঁড়িয়েও মৃত্যুহীন মেয়েটি তার প্রিয়জনের প্রতীক্ষার পথ চেয়ে থাকে। জাগতিক সব কিছুই নশ্বর, একমাত্র ভালোবাসা অবিনশ্বর। প্রকৃতপক্ষে মেয়েটি ছিল ভালোবাসার মূর্ত প্রতীক। শাশ্বত ভালোবাসার মৃত্যু হয় না। যুদ্ধের কাঠিন্য ভালোবাসা অগ্নিধারার কাছে হার মানে। তাই যুদ্ধের আগুন মেয়েটিকে স্পর্শ করতে পারেনি। অপেক্ষারত মেয়েটিরও মৃত্যু হয়নি। 2 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম। কবি কাকে ছেড়ে দিলেন? তাকে তিনি কিভাবে রেখে এসেছিলেন? উত্তর: উদ্ধৃত উক্তিতে কবি পাবলো নেরুদা নিজেই কথকের ভূমিকায় কথা বলেছেন। এখানে কবি তার প্রিয়তমা নারীকে ছেড়ে দিয়েছিলেন। কবি কর্মসূত্রে ও রাজনৈতিক অস্থিরতার কারণে নিজের বাসভূমি ত্যাগ করতে বাধ্য হন। সেই সময় তিনি প্রিয়তমাকে ঘরের দরজায় দাঁড়িয়ে থাকা অবস্থায় অপেক্ষার মধ্যেও অনিশ্চিত ভবিষ্যতের মুখে রেখে দূরে চলে যান। যাওয়ার সময় তিনি একবারও জানাননি যে তিনি আর কখনো ফিরে আসবেন না। চলো 3 নম্বর, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তর: নোবেলজয়ী কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতা থেকে নেওয়া এই উদ্ধৃতাংশে সময়ের প্রবাহমানতা ও বিচ্ছেদের গভীরতা প্রকাশ পেয়েছে। তাৎপর্য: কবি কর্মসূত্রে ও রাজনৈতিক অস্থিরতার কারণে তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে গিয়েছিলেন, কিন্তু তার চলে যাওয়ার জীবনের স্বাভাবিক গতি থেমে থাকেনি। সপ্তাহ ও বছর পেরিয়ে সময় তার নিজের গতিতে এগিয়ে গেছে। প্রকৃতির অমোঘ নিয়মে বৃষ্টির জল যেমন পথের ধুলো থেকে কবির পায়ের ছাপ মুছে দিয়েছে, তেমনি দীর্ঘকাল চলাচল না হওয়ায় সেই পথে ঘাস গজিয়ে উঠেছে। কিন্তু বাইরের জগতের এই পরিবর্তনের মাঝেও কবির সেই প্রিয়তমার হৃদয়ে তার জন্য অপেক্ষা ছিল অমলিন ও চিরন্তন। 4. পাথরের মতো বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে কেন? উত্তর দেখে নাও। প্রখ্যাত কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতা থেকে উদ্ধৃতটি গৃহীত হয়েছে। বছরগুলোকে পাথরের মতো বলার কারণ, কবি যখন তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যান, তখন সেই নারী জানতেন না যে তার প্রিয় মানুষটি আর কখনো ফিরে আসবেন না। কিন্তু এতে জীবন থেমে থাকেনি। সময়ের সঙ্গে বৃষ্টির জলে
কবির পায়ের ছাপ মুছে যায় এবং রাস্তায় ঘাস জন্মায়, কিন্তু সেই নারীর অপেক্ষা শেষ হয় না। এই দীর্ঘ অপেক্ষা প্রতিটি বছর ওই একাকী নারীর জীবনে একটি ভারী পাথরের বোঝার মতো নেমে আসে। পাথর যেমন ভারী ও কঠিন, তেমনি বিচ্ছেদের এই বছরগুলো ছিল নিষ্ঠুর ও কষ্টে ভরা। তাই দীর্ঘ বিচ্ছেদের দুঃসহ যন্ত্রণা ও সময়ের ভারকে বোঝাতে বছরগুলোকে পাথরের মতো বলা হয়েছে। 5 নম্বর, যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলা হয়েছে কেন? উত্তর, নোবেলজয়ী কবি পাবলো নেরুদার অশোকে একজন কবিতা থেকে উদ্ধৃতটি গৃহীত হয়েছে। যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড় বলার কারণ, যুদ্ধের ভয়াবহ ও ধ্বংসাত্মক রূপ বোঝাতে কবি যুদ্ধকে রক্তের এক আগ্নেয় পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন। আগ্নেয়গিরি যেমন উত্তপ্ত জ্বলন্ত লাভা ছড়িয়ে দিয়ে আশপাশের জনপদ ও জীবনের যাবতীয় চিহ্ন ছাই করে দেয়, যুদ্ধও ঠিক তেমনি সর্বগ্রাসী ধ্বংসলীলা নিয়ে আসে। যুদ্ধের ফলে মানুষের মনে জমে থাকা হিংসা ও ঘৃণা লাভার মতো ফেটে পড়ে এবং অগণিত মানুষের রক্তে পৃথিবী রঞ্জিত হয়। এই বিধ্বংসী যুদ্ধে যেমন মানুষের ঘর বাড়ি ও স্মৃতি ধ্বংস হয়, তেমনি অপমৃত্যু ঘটে মানবতার। যুদ্ধের এই নারকীয় এবং রক্তক্ষয়ী ধ্বংসলীলা রূপটিকে ফুটিয়ে তুলতেই কবি এমন শক্তিশালী উপমা ব্যবহার করেছেন। 6 নম্বর, শান্ত হলুদ দেবতারা। দেবতাদের শান্ত হলুদ বলা হয়েছে কেন? তাদের কি পরিণতি হয়েছিল? উত্তর, দেবতাদের শান্ত হলুদ বলার কারণ, শান্ত বলা হয়েছে কারণ দেবতারা হাজার হাজার বছর ধরে ধ্যানমগ্ন ও নীরব অবস্থায় অবস্থান করেন। আর হলুদ রং যেহেতু প্রাচীনতা ও জীর্ণতাকে বোঝায়, তাই দেবতারাও তেমনি প্রাচীন বলে তাদের হলুদ বলা হয়েছে। শান্ত হলুদ দেবতাদের পরিণতি, যুদ্ধের ভয়াবহতা থেকে শান্ত হলুদ দেবতারাও রেহাই পাননি। যুদ্ধের আগুনে সমস্ত সমতল পুড়ে ছারখার হয়ে গেল, তখন সেই দেবতারা মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লেন। তাদের চূড়ান্ত পরিণতি এই হলো যে তারা আর কোনো দিন স্বপ্ন দেখতে পারল না, অর্থাৎ যুদ্ধের তাণ্ডবে মানুষের দীর্ঘদিনের ধর্মীয় বিশ্বাস ও ভরসার জায়গাটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। পরের কোশ্চেন 7 নম্বর, চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, কিসের প্রভাবে সব চূর্ণ হয়ে গেল? কি কি চূর্ণ হলো এবং আগুনে জ্বলে গেল? উত্তর, উৎস। নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত নবারুণ ভট্টাচার্য অনুদিত অশোকী একজন কবিতা থেকে প্রদত্ত অংশটি গৃহীত হয়েছে। যুদ্ধের ধ্বংসলীলার প্রভাবে সব কিছু চূর্ণ হয়ে গিয়েছিল। কথকের মিষ্টি বাড়ি, বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবই চূর্ণ হয়ে যায় যুদ্ধের দাপটে, জ্বলে যায় যুদ্ধের আগুনে। চলো রচনাধর্মী 5 নম্বর প্রশ্ন উত্তরগুলি দেখে নেওয়া যাক, খুব বেশি নাই। 1 নম্বর, তারপর যুদ্ধ এলো। তারপর বলতে কখন? যুদ্ধের পরিণতি কি হয়েছিল? অথবা সমস্ত সমতলে ধরে গেল আগুন। সমতলে কেন আগুন ধরেছিল? তার পরিণতি কি হয়েছিল? অথবা যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহর কিভাবে কাঠকয়লায় রূপান্তরিত হয়েছিল তা কবিতা অনুসারে আলোচনা করো। কবিতা অনুসারে শহরের সেই পরিস্থিতির বিবরণ দাও। অথবা আমি তাকে ছেড়ে দিলাম
দূরে কথক চলে যাওয়ার পরের ঘটনাক্রম বর্ণনা করো। এই এক নম্বরের যে কোশ্চেনটা আছে আর বাকি যে অথবাগুলো আছে এটা ভালো করে দেখে নেবে বা নোট করে রাখবে। এটা কিন্তু 2027 মাধ্যমিকের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। তাহলে উত্তর দেখে নাও। উৎস: নোবেলজয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদা রচিত নবারুণ ভট্টাচার্য অনুদিত অসুখী একজন কবিতার কথক তার প্রিয়ার বাহুডোর পরিত্যাগ করে পা বাড়িয়েছিলেন অনিশ্চিত কর্তব্যের জগতে, অথচ এই হৃদয় বিদারক সত্যটি কথকের প্রিয়তমার কাছে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। তাই প্রিয়জন বিদায় নেওয়ার পর অপেক্ষার চূড়াবালিতে প্রতীক্ষার প্রহর গুনতে থাকা মেয়েটির দুটি চোখ দেখেছে কীভাবে সময়ের হাত ধরে বয়ে চলেছে সপ্তাহ, মাস আর বছর। পাথরের মতো ভারী ও নিষ্ঠুর বছরগুলি ক্রমাগত দুঃসহনীয় পাষাণভার নিয়ে নেমে এসেছিল মেয়েটির মাথার ওপর। নিখাদ ভালোবাসা বুকে নিয়ে অপেক্ষামানা মেয়েটির দুঃসহ প্রতীক্ষার দিনগুলির পরবর্তী সময়কে বোঝাতে তারপর শব্দটি ব্যবহৃত হয়েছে। যুদ্ধ আসে নির্মমতার নকশি কাঁথা বুনতে, রক্ত ঝরাতে, আগুন লাগাতে, প্রাণঘাতী যুদ্ধের যৌপকাষ্ঠে নিষ্পাপ শিশুরা বলি প্রদত্ত হয়। এমনকি প্রাসাদ, অট্টালিকা, ঘরবাড়ি সহ দেবতার মন্দিরও যুদ্ধের লেলিহান শিখা থেকে পরিত্রাণ পায় না। কবিতায় আমরা দেখি ক. যুদ্ধের আগমন: রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো রক্ত বর্ষণ করতে করতে তর্কিতে একদিন সমতল ভূমির বুকে আছড়ে পড়ে যুদ্ধ। খ. যুদ্ধের তাণ্ডব: সর্বগ্রাসী যুদ্ধের কষাঘাতে শান্ত নিস্তরঙ্গ শহরের বুকে নেমে আসে ঘূর্ণিঝড়ের মহাতাণ্ডব। এমনকি কথকের শৈশব, সুখ, স্মৃতি বিজড়িত সমস্ত চিহ্নগুলি পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। গ. যুদ্ধের পরিণতি: যুদ্ধ শেষে একটা প্রাণাঞ্চল শহর কাঠ কয়লায় ঘেরা শ্মশান ভূমিতে পরিণত হয়। চারিদিকে ছড়িয়ে থাকে দমড়ানো লোহা, মূর্তির মাথা আর রক্তে নিকষ কালো দাগ। ঘ. ভালোবাসার কাছে যুদ্ধের পরাজয়: যুদ্ধের তাণ্ডবে জাগতিক সবকিছু ধ্বংসপ্রাপ্ত হলেও অপেক্ষারত মেয়েটির হৃদয়ের ভালোবাসাকে যুদ্ধ স্পর্শ পর্যন্ত করতে পারেনি। সে যেন বৈষ্ণব পদাবলীর শ্রী রাধিকার মতোই শূন্য বৃন্দাবনে কুইয়ের জন্য প্রতীক্ষার উন্মুখ। তাই তো সর্বহারার মহাশ্মশানে হৃদয়ের ভালোবাসার অনিবার্য দীপশিখাকে প্রজ্বলিত করে আর চোখে অন্তহীন তৃষা নিয়ে প্রিয়জনের প্রতীক্ষায় পথ চেয়ে থাকে যুদ্ধজয়ী মৃত্যুহীনা মেয়ে। এখানে ভুল আছে, এখানে মেয়েটি, ঠিক আছে। 2 নম্বর কোশ্চেন: আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। পাঠক অসুখী একজন কবিতা অবলম্বনে উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। এটাও গুরুত্বপূর্ণ, যেগুলো গুরুত্বপূর্ণ আছে সেগুলোই আমরা দিয়েছি, নোট করে নেবে ভালো করে। উত্তর দেখে নাও। কবি পাবলো নেরুদার অসুখী একজন কবিতায় মানব মনের এক চিরন্তন সত্য প্রকাশ পেয়েছে। কবি যেন কোনো এক নারীকে তারই অপেক্ষায় দাঁড় করিয়ে দূর থেকে দূরতর কোনো স্থানে চলে যান। সেই অপেক্ষাটা যদিও জানত না যে কবি আর কখনো ফিরবে না। এরই মধ্যে সমাজ জীবন তার নিজের গতে চলতে থাকে। রাস্তার উপর চলে যায় এক পথবাসী কুকুর, হেঁটে যান গির্জার এক নান,
এই সব টুকরো টুকরো প্রাত্যহিকতায় সপ্তাহ আর বছর কেটে যায়। বৃষ্টিতে কবির পদচিহ্ন ধুয়ে ঘাস জন্মালো রাস্তায়। সেই মেয়েটি অপেক্ষারতার সময় কাটে। কবিতার লাইন দেখো, আর একটার পর একটা পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। অর্থাৎ ভারী পাথরের গভীর ও দীর্ঘস্থায়ী আঘাতের মতো যন্ত্রণায় সেই নারীর দিন কাটে। এরপর রক্তের আগ্নেয় পাহাড়ের মতো যুদ্ধ শিশু ও বাড়িদের খুন করে, সমতলে আগুন ধরায়। কবির মিষ্টি বাড়িটিও যেন ধ্বংস হয়। যুদ্ধের আগুনে ভস্মীভূত হয় সমস্ত শহর। তারই নিদর্শন হিসেবে যত্রতত্র কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা ও রক্তের শুকনো কালো দাগ যেন পুড়ে রয়। শুধু যাকে এই যুদ্ধের বীভৎসতা ছুঁতে পারে না, তা হলো কবির সেই প্রিয় অপেক্ষারতার ভালোবাসা। 3 নম্বর কোশ্চেন, তারপর যুদ্ধ এলো। পাঠ্য কবিতায় কবি যুদ্ধের যে আশ্চর্য, করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা নিজের ভাষায় আলোচনা করো। অথবা শিশু আর বাড়িরা খুন হলো। এই আশ্চর্য সংহত ছবিটির মধ্যে যুদ্ধের পৈশাচিক বর্বরতা কীভাবে প্রকাশিত হয়েছে তা কবিতা অবলম্বনে লেখো। উত্তর দেখে নাও। চিলির কবি পাবলো নেরুদা অসুখী একজন কবিতা থেকে প্রশ্নোদিত পঙ্ক্তিটি গৃহীত নেওয়া হয়েছে। যুদ্ধ শব্দটির আক্ষরিক অর্থ হলো সংগ্রাম। যে নারকীয় সংগ্রামে মানুষের নৃশংস হিংস্রতা ও পৈশাচিক বীভৎসতার প্রকাশ ঘটে। তাই যুদ্ধ কবিতাটি শুরু হয় যেন কোনো এক মানুষের বেদনাদায়ক নির্বাসনের হৃদয় স্পর্শী বিদায় মুহূর্তকে কেন্দ্র করে। তার প্রিয় নারী তথা প্রিয় ভূখণ্ড ছেড়ে তাকে চলে যেতে হয়, অথচ সেই মহিলা জানে না এই মানুষটি আর কখনো ফিরে আসবে না। তাই সে প্রতীক্ষায় অপেক্ষারত। কবিতার প্রথম থেকে শেষ পর্যন্ত নিরন্তর এই প্রতীক্ষা চলে। অপেক্ষার দুঃসহ যন্ত্রণা ছাড়া জীবন তার নিয়মে স্বাভাবিক ছন্দেই যেন প্রভাবিত হতে থাকে। হঠাৎ এরই মধ্যে একদিন শুরু হলো যুদ্ধ। রক্তের আগ্নেয় পাহাড়ের মতো ধ্বংসাত্মক বীভৎস তা আছড়ে পড়ল মানুষের জনজীবনে। এর ফলে রেহাই পেল না শিশুরাও। মানুষ আশ্রয়হীন হলো। বাড়ি খুন হওয়ার মধ্য দিয়ে তার অস্তিত্ব ও আশ্রয়ে একমাত্র অর্থবহ প্রতীকটিও নিশ্চিহ্ন হলো। কবি এখানে ভয়াবহ ধ্বংসের সীমাহীন ব্যাপ্তিকে ফুটিয়ে তুলেছেন। শিশু আর বাড়িরা খুন হলো পঙ্ক্তিটির করুণ ছবিতে। এরপর সমস্ত সমতল জুড়ে আগুন লাগলো। দেবতার মন্দির ভেঙে টুকরো টুকরো হলো। নির্বাসিত মানুষটির মধুর স্বপ্ন ও স্মৃতি বিজড়িত প্রিয় মিষ্টি বাড়িটিও যেন নিশ্চিহ্ন হলো। বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি সব চূর্ণ হলো, ভস্ম হলো আগুনে। ঠিক এইভাবে পুড়ে গেল গোটা শহর। সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, তোমরানো লোহা, মৃত পাথরের মূর্তি, বীভৎস মাথা ও রক্তের শুকনো কালো দাগ। তবে যুদ্ধের এই ভয়াবহতা সত্ত্বেও এই পোড়া জমির মধ্যে যেন ভগ্ন ধ্বংসস্তূপের মধ্যে অনিবার্য হয়ে রয় অপেক্ষারত সেই মেয়েটির ভালোবাসা। শত যুদ্ধ, হিংসা, দাঙ্গা, আগুন পেরিয়েও বেঁচে
তার অপেক্ষা মানব হৃদয়ের ভালোবাসা ও অন্তরে সপ্লীন আবেশ অবিনাশী, এই বিশ্বাসে কবি শেষ পর্যন্ত অবিচল থাকেন। 4 নম্বর, আমি তাকে ছেড়ে দিলাম। কোন কবিতার অংশ? আমি কে? তিনি কাকে ছেড়ে দিয়েছিলেন? তা ছেড়ে আসার তাৎপর্য ব্যাখ্যা করো। কোন কবিতার অংশ? চিলির কবি পাবলো নেরুদা অশোকে একজন কবিতা থেকে প্রশ্নোত্থিত পংক্তিতে গৃহীত নেওয়া হয়েছে। আমি কে? আমি নেরুদা রচিত অশোকে একজন কবিতায় আমি বলতে স্বয়ং কবি নিজেকে তথা কবিতার কথককে বুঝিয়েছেন। তিনি কাকে ছেড়ে দিয়েছিলেন? পাবলো নেরুদা অশোকে একজন কবিতা থেকে গৃহীত অংশে কথক তার প্রিয় নারীকে অপেক্ষায় রেখে নিজ বাসভূমি ছেড়ে দূরে চলে গিয়েছিলেন। তার ছেড়ে আসার তাৎপর্য। কবিতাতে স্মৃতিচারণার মাধ্যমে কবি বর্তমান থেকে অতীতে ফিরে গেছেন। কবির ব্যক্তি জীবনের অভিজ্ঞতা এই কবিতায় গভীরভাবে প্রতিফলিত হয়েছে। কর্মসূত্রে ও রাজনৈতিক পরিস্থিতির চাপে তাকে বারবার স্বদেশ ত্যাগ করতে হয়েছে। জীবিকা ও জীবনের তাগিদে কবি প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যান, কিন্তু তিনি যে আর ফিরে আসবেন না তা প্রিয়তমা জানত না। সময়ের সঙ্গে সঙ্গে সপ্তাহ পেরিয়ে বছর কেটে যায়, কবির পদচিহ্ন মুছে যায়। সেখানে ঘাস জন্মায়। বিচ্ছেদের বছরগুলো কবির মনে ভারী যন্ত্রণার মতো জমতে থাকে। এরপর যুদ্ধ শুরু হলে চারিদিকে নেমে আসে সর্বনাশ। ধ্বংস হয় ঘরবাড়ি, মৃত্যু হয় নিষ্পাপ শিশুদেরও। কবির স্বপ্নের ঘর, শহর ও দেবালয় সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। তবু এই ধ্বংসের মধ্যেও প্রিয়তমার ভালোবাসা অটুট থাকে। তার অপেক্ষা ও নিঃস্বার্থ প্রেম ধ্বংসস্তূপের মধ্যেও আলোর মতো জ্বলে ওঠে। মানব হৃদয়ের চিরন্তন বিশুদ্ধতা ও ভালোবাসার অবিনাশী রূপকে প্রকাশ করে। তো এই ছিল তোমাদের মাধ্যমিক বাংলা অশোকে একজন থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, এমসিকিউ থেকে 5 নম্বর রচনাধর্মী প্রশ্ন পর্যন্ত। তো পরবর্তী ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। সাবস্ক্রাইবার করে বেল আইকন অল করে দাও, সবার আগে ভিডিও তোমার কাছে নোটিফিকেশন যাবে। পরের ভিডিও কী চাও সেটা কমেন্টে বলবে। তাহলে আজকের মতো টাটা, গুড বাই।